পশ্চিমবঙ্গ পুলিশের রেজাল্টের উপরে যে কেসগুলি রয়েছে সেই কেসগুলি তোমার জানা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ তোমরা অপেক্ষা করছো আর কতদিন। পিআরবি কি ঢিলেমু করছে নাকি অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে? কারণ তুমি যদি ইসির কেসটা খুব ভালো করে স্টাডি করো তাহলে বুঝতে পারবে এর বিষয়ে এক গভীর ষড়যন্ত্র চলছে, বা ইডাব্লিউএসের কেসটা স্টাডি করলে জানতে পারবে ষড়যন্ত্র চলছে। তাহলে কি ডাব্লিউপি মেরিট লিস্ট বাতিল হয়ে যাবে নাকি ক্যান্সেল হবে, নাকি ভোটের পর মে মাসের 16 তারিখের পর অর্থাৎ মে মাসের তৃতীয় সপ্তাহে রেজাল্ট আসার প্রবল সম্ভাবনা রয়েছে? আজকে আমি প্রত্যেকটা বিষয় নিয়ে, কেস নাম্বার 1, 2, 3 প্রত্যেকটা বিষয় নিয়ে, চন্দনধারার কেস হোক, তৈমুর আলীর কেস হোক, বা ইডাব্লিউএস ফেক কেস হোক, সমস্ত কেস নিয়ে আজকে প্রমাণসহ অনেকগুলি আলোচনা করব, যে আলোচনাটা শোনা তোমার জন্য ভীষণ জরুরি। আমি জানি তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছো, স্যার কবে রেজাল্ট দেবে আর কীভাবে থাকবো, এইভাবে কি বাঁচা যায়? দেখো, ধৈর্য রাখতেই হবে। যেটা প্রসেস সেটা সম্পূর্ণ না হলে তোমার কিন্তু রেজাল্ট কোনোভাবেই প্রকাশিত হবে না। তবে যারা বলছে এই মাসের শেষে বেরোবে, ভোটের রেজাল্টের পরে বেরোবে, তাদেরকে বলবো যে 16 তারিখের আগে বা মে মাসের মাঝামাঝির আগে কোনোভাবেই রেজাল্ট হবে না। যতক্ষণ না ভোট পর্ব শেষ হবে ততক্ষণ কোনোভাবেই রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে না, কারণ সবথেকে গুরুত্বপূর্ণ কেসগুলো, ইসি কেসটা এখনও কিন্তু সম্পূর্ণরূপে শেষ হয়নি। আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো। তার আগে বলবো, তুমি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো। প্রথমত, এই ইসি কেসটা যিনি করেছেন তার বক্তব্য কি আমরা জানবো। আমরা তাদের সঙ্গে সরাসরি কথা বলেছি এবং জেনেছি। তিনি বলতে চাইছেন যে এই পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্টে মিনিমাম কাট অফ বলে কিছু নেই। অর্থাৎ একজন ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে, সে পরীক্ষায় মনে করো যে -3 পেয়েছে, তাহলে কি তাকে ডাকা যাবে? যেহেতু মিনিমাম কাট অফ নয়, যদি সে যোগ্য হয় তাহলে তাকে ডাকতেই হবে। অর্থাৎ -3 পেলেও তাকে ডাকতে হবে। এবার দেখা যাচ্ছে যে ইসিতে তো অনেক শূন্য পদ রয়েছে। যদি আমি শুধুমাত্র ইসি শূন্য পদের কথা বলি তাহলে আপনারা একটু নোট ডাউন করে নেবেন যে ইসিতে জেনারেল ক্যাটাগরিতে ইউআরইসিতে শূন্য পদ রয়েছে, মেল রয়েছে 1007টি, ফিমেল রয়েছে 440টি, মোট 1447টি শূন্য পদ রয়েছে। ঠিক এভাবেই কিন্তু প্রত্যেকটা ইসি ক্যাটাগরিতে, যেমন এসসিতে ক্যাটাগরি রয়েছে 547টি এবং 238টি ফিমেল রয়েছে। এই এসটিতে রয়েছে 157টি এবং 68টি, মোট 225টি রয়েছে। এবং ওবিসি এতে রয়েছে 252টি এবং 108টি ফিমেল রয়েছে। ওবিসি বি ইসি রয়েছে 155টি এবং 68টি। তাহলে বোঝা যাচ্ছে যে এতগুলো ভ্যাকান্সি, প্রায় 5217টি শূন্য পদ রয়েছে ইসির জন্য। কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলোকে ভালো করে লক্ষ্য করে দেখবে ইসি সার্টিফিকেট কতগুলো রয়েছে। দেখুন, ইসি সার্টিফিকেট 3 ভাবে বানানো যেতে পারে। যারা ইসি সার্টিফিকেট বানাবো ভাবছে, কারণ ইসি সার্টিফিকেট বানানো মানে চাকরি নিশ্চিত বলা যেতে পারে। এর কারণ হচ্ছে, এক হচ্ছে যদি কোনো তোমার ডাই ইন হার্নেস, অর্থাৎ চাকরি করতে করতে তোমার ব্লাড রিলেটেড, অর্থাৎ তোমার বাবা হোক বা ভাই হোক মারা গেছে, তখন সেই ক্ষেত্রে কিন্তু তুমি ইসি সার্টিফিকেট বানাতে পারো। কোনো গভর্নমেন্ট প্রজেক্টের সঙ্গে যুক্ত হলে সেই বিশেষ ক্ষেত্রে বিশেষ এই হিসাবে ইসি সার্টিফিকেট বানাতে পারে। এছাড়াও কোনো প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে বন্যায় সব কিছু চলে গেলে বা কোনো বড় বিপদ হলে সেই ধরনের সার্টিফিকেট কিন্তু এই ধরনের সার্টিফিকেট বানানো যায়। তাহলে এই ধরনের লোক কত রয়েছে? সারা পশ্চিমবঙ্গে কি আদৌ 5217 জন ই সার্টিফিকেট রয়েছে? না, নয়। অথচ ইসির কিন্তু কাট অফ দেওয়া হয়েছে। অনেকে হয়তো 20, 25, 35 পেয়েছে, তবুও কিন্তু তাদেরকে ডাকা হয়নি। কেন ডাকা হয়নি? ঠিক এই কনসেপ্টটার জন্য তারা কিন্তু সরাসরি কেস করেছে। তাদের দাবি তাদেরকে ডাকা হোক, কারণ তারা যোগ্য। তারা একটা ট্যাগ করেছে যে আমি বলতে পারি যে ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশের একটি কেস ঠিক এইভাবে করেছিল ইসিরা। তারা -3 পেয়েছিল একজন, সে কেস করে এবং কেসটা জিতে যায় এবং তাদেরকে সমস্ত ইসিকে ডাকতে বাধ্য হয়। কারণ খুব বেশি হলে এই যে 5217 ভ্যাকান্সিতে এতগুলো শূন্য পদ নয়। এখন কথা হলো, কেন ডাকেনি? এখানে কি কোনো গন্ধ রয়েছে? এখানে কি কোনো গন্ধ, রাজনৈতিক গন্ধ রয়েছে? এখানে কি কোনো অন্য বিষয় রয়েছে? তাহলে আপনাকে আরেকটু বুঝতে হবে। দেখুন, শূন্য পদের ক্যাটাগরি বা ভ্যাকান্সি যে ক্যাটাগরিকে 2 ভাগে ভাগ করতে পারি আমরা, এক হচ্ছে ভার্টিক্যাল, এক হচ্ছে হরাইজেন্টাল। যে হরাইজেন্টাল ভার্টিক্যাল ক্যাটাগরি বলতে মেন ক্যাটাগরিগুলো বোঝায়, সেগুলি জেনারেল ক্যাটাগরি, এসসি এসটি এই ধরনের ক্যাটাগরি বোঝায়। অন্য ক্যাটাগরিগুলো
আমরা হরাইজন্টাল ক্যাটাগরি বলি, যেমন ইডাব্লিউএস, ইসি, সিভিক, ওম্যান, এনভিএফ, এই ধরনের ক্যাটাগরি। এখন কথা হচ্ছে, যদি হরাইজন্টাল ভ্যাকান্সি বা ক্যাটাগরিতে শূন্য পদের লোক না পাওয়া যায়, তাহলে ওই শূন্য পদটা জেনারেল ক্যাটাগরিতে বা সেই ক্যাটাগরিতে, ক্যাটাগরি ইসি টু এসটি টু এসটি, জেনারেল টু জেনারেল, ওবিসি টু ওবিসি, এইভাবে কিন্তু ক্যাটাগরি ট্রান্সফার হয়ে যায়, অর্থাৎ শূন্য পদ অ্যাড হয়ে যায়। আর এখানেই কিন্তু অনেকে দেখছে প্রশ্নচিহ্ন রয়েছে, দানা বাঁধছে। তাহলে এখন বিষয় হচ্ছে, কেন এই ইসি সার্টিফিকেট, যোগ্য সার্টিফিকেট সবাইকে কেন ডাক হলো না? ঠিক সেম প্রশ্ন ইডব্লিউএস সার্টিফিকেট যারা পেয়েছে তারা করেছে। এখন ইডব্লিউএস সঙ্গে আরেকটি কেস রয়েছে, যেমন ফেক ইডব্লিউএস। ইয়েস, ফেক ইডব্লিউএস। অনেকে বলছে স্যার পরীক্ষা যেদিন হবে সেদিন ইডব্লিউএস, এবং ওয়ান ওয়ার্ডস কথাটা লেখা আছে। এই কথাগুলোর মধ্যে কিন্তু বিরাট দ্বন্দ্ব চলেছে। সবাই ভাবছে হয়তো পিআরবি জিতে যাবে। না, সব ক্ষেত্রে পিআরবি না জিততেও পারে। তাহলে যদি ইসি সার্টিফিকেট যুক্ত জিতে যায়, তাহলে কি পরীক্ষা ক্যান্সেল হবে? না, পরীক্ষা আর কোনোভাবেই ক্যান্সেল হবে না। তাদের জন্য আরও অ্যাডিশনাল লিস্ট তৈরি করা হবে। অর্থাৎ যেহেতু এখনও তোমাদের ফাইনাল মেরিট লিস্ট হয়নি, তাদের কিন্তু সুযোগ দেওয়া হতে পারে, অথবা কোর্ট যেটা বলবে, তোমরা জানো কিছু কেস কিন্তু অলরেডি ডিভিশন বেঞ্চে চলে গেছে, যেটা বলবে সেটা কিন্তু হবে। তাই এত বড় একটা ইরেসপন্সিবল পিআরবি কী করে করতে পারে? কেন ডাকেনি সেই প্রশ্ন জবাব তাকে কিন্তু দিতে হবে। এবার আপনি বলবেন যে স্যার আপনি তাদের হয়ে কেন বলছেন? দেখুন, যেটা সত্য সেটা তো বলতে হবে, যেটা নিয়ম সেটা তো মানতে হবে, যেটা হওয়া দরকার সেটা তো হওয়া উচিত ছিল। যদি সেটা না হয় তার বিরুদ্ধে তো বলতে হবে। কারণ একটা প্রসেস যদি সঠিকভাবে করা হয়, তাহলে কিন্তু কেস করলেও খুব তাড়াতাড়ি মিটে যাবে। কিন্তু কোথাও মনে হচ্ছে এই প্রশ্নচিহ্ন আমার মনে কিন্তু দাগ কেটেছে। আমি অবশ্যই চন্দনধারার কেসটি তোমাদেরকে বিষয়টি বলবো, যে সিভিকের কেসটি, এই সমস্ত কেস কিন্তু আর যাই হোক অবশ্যই মিটে যাবে। কারণ এখানে কিছু লিস্টেড হয়েছে বা কিছু ফাইল কিন্তু ক্যান ফাইল অলরেডি পোস্টেড হয়ে গেছে। এখন এই ক্যান ফাইল হওয়া মানেই এই কেসটি খুব তাড়াতাড়ি মিটে যাবে এবং রেজাল্টও বেরোবে। রেজাল্ট সম্ভাব্য মানে এখনও সিওরিটি বলা যেতে পারে না, তবে মে মাসের শেষ সপ্তাহের দিকে তুমি কিন্তু আর রেজাল্টের আশা করতে পারো। এখন কথা হচ্ছে, তোমরা হয়তো আমাকে অনেকে চেনো না। আমি তোমাদের আইকে স্যার বলছি। আমাদের রয়েছে একটি আবাসিক কোচিং সেন্টার, যেটি নদিয়া জেলার করিমপুর অবস্থিত। ইয়েস, এখানে অত্যাধুনিক থাকার জায়গা রয়েছে, নিজস্ব জমি জায়গা, বিল্ডিং সহ বড় একাডেমি রয়েছে। সেখানে কিন্তু প্রতিদিন স্মার্ট ক্লাস করানো হচ্ছে। প্রত্যেকটা রুমে বেঞ্চ বা চৌকি রয়েছে এবং অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে, পুরোপুরি ফ্রিতে। একদম ঠিক শুনেছো। এই ভিডিওটি যারা দেখছো তাদের জন্য কিন্তু এই অফারটি রেখেছি, একেবারে পুরোপুরি ফ্রিতে। কেমন বিষয় সিস্টেমটা একটু বলি। প্রথমে ভর্তির সময় সব কিছু দেখা হবে, মেডিকেল ফিটনেস, হাইট টাইট থাকলে তোমাকে অ্যাডমিশন নেওয়া হবে এবং তখনই 20,500 টাকা তোমার কাছ থেকে নেওয়া হবে। এরপরে আর কোনো খরচ লাগবে না, থাকা ফ্রি, এবং চাকরি পেলে তখন সরাসরি টাকা লাগবে। কত টাকা লাগবে, কি বিষয় কীভাবে ডিল হবে, নিয়মকানুন কি, ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে, সমস্ত কিছু কিন্তু আমরা তোমাকে জানাবো। তুমি পার্সোনালি আমাদের এই নম্বরে ফোন করতে পারো। এছাড়াও তোমার কোনো সমস্যা রয়েছে, কেস সম্বন্ধে আলোচনা করতে চাও বা কেস সম্বন্ধে ইনফরমেশন দিতে চাও, আমার কাছে অনেক ডেটা রয়েছে। যদি আমি আরেকটু বলতাম তোমাদেরকে, আরেকটু বলি যে স্যার তাহলে এই ইসি ভ্যাকান্সিতে কতজনকে ডাকা হয়েছে, কেন কেসটি হলো? দেখো, আমি যদি বলি ইসিতে যে 1007টি শূন্য পদ রয়েছে মেলদের, কিন্তু মাত্র 10 জনকে ডাকা হয়েছে। তাহলে এটা কি অন্যায় হয়নি? এটা কি ইনসাফ হয়েছে? না, আমি বলবো অবশ্যই অন্যায় হয়েছে। কারণ 1007 শূন্য পদে কেন 10 জনকে ডাকা হবে ইসি ক্যাটাগরিতে? শিডিউল কাস্টে এসসিতে 547টি শূন্য পদ রয়েছে, মাত্র 46 জনকে ডাকা হয়েছে। তাহলে কেন এই রকম ডাকা হবে? অথচ কিন্তু অন্যান্য তাহলে এই ধরনের বিষয়টি তোমাদের জানা বিষয় রয়েছে। তাহলে আশা করব বুঝতে পারলে এই জন্য কেসটা কিন্তু রয়েছে। আমি আরও বলবো যে আমাদের এই ভিডিওটি যারা দেখছো, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দাও, বুঝিয়ে দাও কেন এত লেট হচ্ছে। এছাড়াও পিআরবিকে মানে তাড়াতাড়ি ইচ্ছা আছে কিনা সেটাও সন্দেহজনক। কারণ যাই হোক কিন্তু সমাধান তো করতেই হবে, বিচার তো করতেই হবে এবং ন্যায় তো দিতেই হবে। প্রত্যেককে ন্যায় পাক, প্রত্যেককে বিচার হোক এবং খুব তাড়াতাড়ি সমাধান হোক। কারণ আমাদের ছেলেরা বা আমাদের বাচ্চারা অনেক অপেক্ষা করছে, অনেক লড়াই করেছে, অনেক লড়াই করার পর এই পথ পর্যন্ত পৌঁছেছে। এখন সেই লড়াইয়ের ফল, সেই লড়াইয়ের
রেজাল্ট দেখার জন্য ব্যতিব্যস্ত হয়ে রয়েছে। আর ধৈর্যের পরীক্ষা না দেওয়াই ভালো। তাই বলবো, চলুন সঠিক পথে কাজ করুন এবং আশা করব মে মাসে রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। তো যারা আমাদের এই কোচিংয়ে আসতে চাইছো বা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছো যে কী বিষয়, তারা কিন্তু যোগাযোগ করতে পারো। তবে এবার যারা আর্মি দিবে বা আর্মির পরীক্ষা জুন মাসে হবে, তারা আসতে চাইলে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে, অ্যাডমিশন চার্জে পুরোপুরি 50% ডিসকাউন্ট থাকবে। এই সুযোগ হাতছাড়া করবে না। এছাড়া জিডি মার্চ যারা করবে তারাও কিন্তু চলে আসবে। এবং ভিডিওটি শেষ করলাম এই বলে, জয় হিন্দ। অবশ্যই দেখা হচ্ছে, কেস মিটবে, রেজাল্ট বেরোবে, এই বলে খুশি থাকো।